মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একদমই ফেস ভ্যালু হারিয়ে ফেলেছে, পলিটিক্যাল ফেস ভ্যালু। সুতরাং ওদেরকে বিরোধী হিসেবে রাখলে বাম বা কংগ্রেস উঠে আসছে, স্থির গতিতে উঠে আসছে, তো তাদেরকে চাপতে হবে। জ্যোতিবাবু বিজেপিকে বলেছিল অসভ্য বর্বরের দল, প্রমাণিত হচ্ছে। তখন আমরা সে কথাটা শুনেছিলাম, বুঝেছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি অসভ্য বর্বরের দল যা করার তাই করছে, যে কোনো ফ্যাসিস্ট সরকার যা করার তাই করছে। এক বছর কিনা জানি, তবে 2029-এ কিন্তু বিজেপির বিপদ আছে। তো তার নানা রকম পরিবর্তন বিবর্তন, সেগুলো দেখে ওই ছোটবেলার ওই কথাটা মাথায় বারবার ফিরে আসে। আসল লড়াইটা তো বামেদের সাথে, আসল তো লড়াইটা হচ্ছে আইডিওলজির লড়াই। আসল লড়াইটা তো রাজনৈতিক দলগুলো তো রাজা আসে যায়, লাল নীল রং বদলায়, কিন্তু আসল লড়াইটা হচ্ছে আইডিওলজির লড়াই, দক্ষিণপন্থীর সাথে বামপন্থী। বড় লোকেরা কিন্তু কেউ এফেক্টেড হয়নি, গরিবেরা এফেক্টেড হয়েছে। তো তোমার নীতি, রাজনীতি, রাস্তা পরিষ্কার, আনঅথরাইজ কনস্ট্রাকশন, দুর্নীতি, সবকিছুর কোপ কার ঘাড়ে গিয়ে পড়লো? গরিব মানুষের ওপরই তো গিয়ে পড়লো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদম সংবাদ মাধ্যমের প্রথমে নাম উঠে এসেছে। একদিক থেকে যেমন বিরোধী দলনেতা হিসেবে নামটা থাকছে, এবং অন্যদিকে দুটো দল থেকে পরপর বহিষ্কার। আপনারা তার ছায়াতে, একদম তার ছত্র ছায়ায় রাজনীতি করেছেন, বাম রাজনীতি করেছেন। এখন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেমন লাগছে? অবাক হচ্ছি। ঋতব্রত, ঋতদায়ী বলতাম আগে, অবাক হওয়ার মতোই কাজ করে। প্রত্যেকবার যা যাগুলো করে সেগুলো অবাক হওয়ার মতোই করে। আর সেভাবে পুরোটা রাজনৈতিক নিরিখে দেখতে গেলে খুব একটা অবাক লাগছে না। আরএসএস তৃণমূল তৈরি করেছিল, আরএসএস তৃণমূল শেষ করলো। এই যে এটা তৃণমূল প্রো ম্যাক্স যেটা তৈরি হয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আরএসএস এর তৈরি। আর ঋতব্রতদার কথা বলতে গেলে তাহলে অনেক কথা বলতে হবে। সে আমরা তখন মনে আছে 2006, তখন কুঁচো এসএফআই, 2006 না 2007 হবে, কলেজের ক্যান্টিনে বসে আছি, সুভাষ চক্রবর্তী সেই জয় তারা বলেছিল, সেই নিয়ে যথেষ্ট নিউজ মিডিয়া সরব যে কি হলো। আমার মনে আছে ঋতুদা কাঁধে একটা ঝোলা নিয়ে এরকম ঢুকতে ঢুকতে আমাদের ল কলেজের ক্যান্টিনে সেদিনকে ঢুকেছিল, কিন্তু একটা মিটিং ছিল। 10 বছর হয়ে গেছে, 10-12 বছর, 20 বছর। তখন বললো যে হ্যাঁ, এটা তো পার্টির ফরম্যাটই বদলে দিচ্ছে, এমন সব লিডার। তারপরে ঋতদার নানা রকম পরিবর্তন বিবর্তন, সেগুলো দেখে ওই ছোটবেলার ওই কথাটা মাথায় বারবার ফিরে আসে, যে ঋতুদা কিরকম ভাবে ওইভাবে যখন বলেছিল, তখন আমরা সত্যিই ভেবেছিলাম যে, তখন আমরা তো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতি করতাম, তখন ভেবেছিলাম যে হ্যাঁ, যেটা বলছিলাম সেই কথার একটা মাথায় রাখতে হবে, মাথায় রয়ে গেল। তারপরে তার পরবর্তী যে আচরণগুলো, সেগুলোই মাথায় থাকার কথার সাথে বেশ অবাক করে দিল আমাদের। আমরা দেখলাম যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলেন। কি মনে হচ্ছে যে বিজেপি কি বিরোধী দলনেতা ঠিক করে দিল? একেবারেই তাই। এটা তো আর এখানে তো আর কোনো স্পেকুলেশনের জায়গা নেই। তো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি তৃণমূল তৈরি করেছিল, বিজেপি তৃণমূল ভাঙলো। এখন তৃণমূল প্রো ম্যাক্স, এই ওল্ড বটল, নিউ ওল্ড ওয়াইন ইন নিউ বটল, সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটলটাও আরএসএসই ঠিক করে দিল। এই যে ঋতব্রতকে দিয়ে একটা নতুন তৃণমূল খোলা হলো, এটা তো আরএসএস এর তৈরি। আরএসএস বুঝতে পেরেছিল যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পলিটিক্যাল ফেস ভ্যালু হারিয়ে ফেলেছে। তারা এতদিন ধরে দেখছিল যে কি করা যায়, কি হবে, কি করা যায়, কিভাবে এটাকে এর সুযোগ নেওয়া যায়, বা কি কি স্টেপ নেওয়া যায়। ওরা তো খুব চিন্তা ভাবনা করে কাজ করে। তো ওরা দেখলো যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একদমই ফেস ভ্যালু হারিয়ে ফেলেছে, পলিটিক্যাল ফেস ভ্যালু। সুতরাং ওদেরকে বিরোধী হিসেবে রাখলে বাম বা কংগ্রেস উঠে আসছে, স্থির গতিতে উঠে আসছে, তো তাদেরকে চাপতে হবে। আসল লড়াইটা তো বামেদের সাথে, আসল তো লড়াইটা হচ্ছে আইডিওলজির লড়াই। আসল লড়াইটা তো রাজনৈতিক দলগুলো তো রাজা আসে যায়, লাল নীল রং বদলায়, কিন্তু আসল লড়াইটা হচ্ছে আইডিওলজির লড়াই, দক্ষিণপন্থীর সাথে বামপন্থী। এই যেভাবে আমরা দেখলাম যে শিয়ালদা থেকে, হাওড়া থেকে, বিরাটি স্টেশনের সমস্ত জায়গায়, যাদবপুর, এই পরপর হকার উচ্ছেদ করা হচ্ছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? জ্যোতিবাবু বলেছিল অসভ্য বর্বরের দল, জ্যোতিবাবু বিজেপিকে বলেছিল অসভ্য বর্বরের দল, প্রমাণিত হচ্ছে। তখন আমরা সে কথাটা শুনেছিলাম, বুঝেছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি অসভ্য বর্বরের দল যা করার তাই করছে, যে কোনো ফ্যাসিস্ট সরকার যা করার তাই করছে।
কিন্তু আমরা দেখেছিলাম যে অপারেশন সানশাইন যেটা ছিল তখন বামপন্থীরা একটা এনেছিল 1996 সালে। হুম। সেখানে এভাবে যারা রাস্তায় বসে তাদেরকে সরানো জানি হয়েছিল, অপারেশন সাকশনের কথা উঠছে, তবে পুনর্বাসন ঠিক করে করা হয়, এইভাবে করা হয়। কিন্তু পুনর্বাসন তো প্রথমে করা হয়নি, আন্দোলন করা হয়, পুনর্বাসন করা হয়েছে। হ্যাঁ, বিজেপি পুনর্বাসন করা হয়েছিল, পুনর্বাসন তো পুরো পুনর্বাসনের ব্যবস্থা তো করা হয়েছিল, পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল। এখানে তো কোনো আমরা সেই জায়গায় দেখছি না, এখানে কোনো পুনর্বাসনের কথা বলছি না। এখানে বলছে ওই গরিব কো হাটাও, গরিবি হাটাও ইয়া গরিব কো হাটাও। আমরা হীরক রাজার দেশের সিনেমাটা দেখো না, সব এসে বস্তি নোংরা যা আছে যা পরিষ্কার করে দিচ্ছে রাস্তার ধার থেকে, সেইভাবে। আর কিছু মধ্যবিত্ত মানুষ যারা মনে করছে যে 30 সেকেন্ড রিল স্ক্রোল করে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে রাস্তা পরিষ্কার হচ্ছে, হোক। হকার আজকে হকার হচ্ছে বুঝতে পারছো না, কালকে লে অফ হলে বুঝতে পারবে, কিন্তু লে অফ হবে তখন বুঝতে কিন্তু আমরা দেখছি তপসিয়া থেকে অনেক জায়গায় শতরূপদারও ওখানে গিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু যেখানে অবৈধ আছে সেখানে জিনিসগুলো না হাঁটালে এটা আইনি পদক্ষেপ কি অবৈধ বলবো? কারা করেছে, অবৈধ কারা তৈরি করেছে? এই লোকগুলো অবৈধ। দেখুন আমাদের প্রথমে অনেকটা এইভাবে ভাবতে হবে যে ভারতবর্ষের পপুলেশনটা দেখো, হুম। ঠিক আছে? হুম। সেখানে মানুষের কাছে মাথা গোঁজার জায়গা একটা বিরাট ব্যাপার, একটা ঘর মানে একটা স্বপ্নর মতো, তাই তো? সে কিভাবে হচ্ছে না হচ্ছে কোনো রকম ভাবে একটা মাথা গোঁজার জায়গার ব্যবস্থা করে। কিন্তু এই অবৈধ জায়গাগুলো তৈরি করেছে কে? অবৈধ জায়গাগুলো তো আগের সরকার করেছে, সেই সময় তো কেউ কিছু বলেনি, চুপ করেছিল। তো এই আগের সরকারের দুর্নীতির বিরুদ্ধে তুমি অ্যাকশন নিচ্ছ নাও, কিন্তু এই গরিব মানুষগুলোর ক্ষতি করবে কেন? এই গরিব মানুষগুলো কি অপরাধ করেছিল? তুমি যেখানে বলছো অবৈধ যেগুলো হয়েছে, খুব বড় লোক বাড়ির কেউ কি এফেক্টেড হয়েছে? এটা দেখো তো, খুব বড় লোকেরা কেউ এফেক্টেড হয়েছে? খুঁজে পাবে না, আমার মনে হয় না, সত্যিই না। খুব বড় লোকেরা কিন্তু কেউ এফেক্টেড হয়নি, গরিবেরা এফেক্টেড হয়েছে। তো তোমার নীতি, রাজনীতি, রাস্তা পরিষ্কার, আনঅথরাইজ কনস্ট্রাকশন, দুর্নীতি, সবকিছুর কোপ কার ঘাড়ে গিয়ে পড়লো? গরিব মানুষের ওপরই তো গিয়ে পড়লো। সেটা তো কোনো সরকারের দৃষ্টিভঙ্গি হতে পারে না। কিন্তু আপনারা যাদের গরিব মানুষ বলছেন যে হকার, তারা গরিব মানুষ, খেটে খায়, দিন আনে দিন খায়, কিন্তু বিজেপিরা চ্যালেঞ্জ করছেন তারা কোনোভাবে গরিব না, তারা যে হকার আছে তারা কোনোভাবে গরিব না, চ্যালেঞ্জ করছেন। বিজেপিটা চ্যালেঞ্জ করছে, কে কি বলছে তারা তো, তাদের কথার কি যায় আসে? বিজেপিরা বলছে যে হকাররা বসে রয়েছে তারা গরিব না, না, তাহলে কে গরিব? আম্বানি আদানি, যাদের দালালি করার জন্য সরকার আছে? আম্বানি আদানি খুব বড় লোক, খুব বড় লোক হলে, একটা মোটামুটি বড় লোক হলে তুমি ম্যানেজার রাখবে, অ্যাকাউন্টেন্ট রাখবে। ওরা এত বড় লোক একটা প্রধানমন্ত্রী রেখে দিয়েছে। তারা তার ওই আম্বানি আদানি ওদের জন্য রেল স্টেশন খালি করে দিচ্ছে। আম্বানি আদানির জন্য এই যে বিজেপি সরকার, কেন্দ্র সরকার রেল রাস্তা খালি করে দিচ্ছে, সব সরে যাচ্ছে, শুধু ওয়াও মোমো থাকবে এবং বড় বড় কিছু নাম থাকবে, ব্র্যান্ডস থাকবে। তুমি ঢোকো তো একটা রাস্তার চা, তুমি কখনো খাওনি? ট্রেন থেকে নেমে একটা চা খাওনি, একটা শরবত খাওনি, একটা চিপস কিনে নাওনি? হ্যাঁ, সবকিছু ওই বিরাট টাকা খরচা করে করতে হবে, মানে বেসিক্যালি গরিব মানুষের উপরে কোপ করছো তো। 6 তারিখে ককরোচ জনতা পার্টির যে সদস্য তারা পথে নামতে চলেছে এবং কেন্দ্রের যে শিক্ষামন্ত্রী আছে তার বিরুদ্ধে নামতে চলেছে। একদম বোঝা যাচ্ছে যে জেনজিরা একদম বিজেপির বিরুদ্ধে চলে গেছে। কি মনে করেন, মোদী সরকারকে সামনে বিশাল একটা বিপদ আসতে চলেছে? হ্যাঁ, এটা তো অস্বাভাবিক কিছু না, এটা বোঝার জন্য কোনো গণৎকারের প্রয়োজন নেই। বিজেপির সামনে সত্যিই বিপদ, মানুষ খুব বিরক্ত হয়ে আছে, ক্ষেপে আছে, গরিব মানুষ খুব কষ্টে আছে, সবাই খুব বিরক্ত হয়ে আছে, তো অস্বাভাবিক কিছু না। আর জেনজিরা একটা, প্রধান বিচারপতি একটা সাধারণ মন্তব্য করেছিল ককরোচ বলে, যেটা বলেছিল, হ্যাঁ অফকোর্স সেটা সাধারণ মন্তব্য, সেভাবে তো মানে ওনার জায়গা থেকে, উনি যে জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক যে জায়গা থেকে কথাটি বলছেন সেটা কাম্য নয় যেভাবে বলেছেন। ওনার থেকে আরো অনেকটা বেশি সিম্প্যাথি, এমপ্যাথি, কম্প্যাশন সেটা এক্সপেক্টেড। সেই জায়গায় উনি ফেল করে একটা অন্যভাবে বলেছেন, পরে তার ক্ল্যারিফিকেশন দিয়েছে। কিন্তু উল্টো দিকে দেখতে গেলে সেই কথা ধরে যে এত বড় একটা বিপ্লবের আকার নিয়েছে, তো সেটা বুঝতে হবে সেটা কোথা থেকে, সে মানুষের ক্ষোভ থেকে তৈরি হয়েছে। শুধু জেনজি কেন, অনেকেই ক্ষোভে আছে। রাহুল গান্ধী বলছে 1 বছরের মধ্যে বিজেপি সরকার একদম শেষ হয়ে যাবে, কি বলবেন? খুব ভুল কথা বলেনি, 1 বছর কিনা জানি, তবে 2029-এ কিন্তু বিজেপির বিপদ আছে।